ডেইলি স্টারের আরেকটি এডিটোরিয়াল অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি এডিটোরিয়াল কলাম অ্যানালাইসিস করব। আজকের এই কলামটার হেডলাইনটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি ইজ নো লঙ্গার অপশনাল ফর বাংলাদেশ। এখানে ইজ হচ্ছে দ্য মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কখন মেইন ভার্ব হয়? যখন অক্সিলিয়ারি ভার্বের কোনো পরে কোনো ভার্ব থাকবে না তখন এটা মেইন ভার্ব হয়। এখানে কোনো ভার্ব নাই। এ নো লঙ্গার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বিকজ ইস হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে যদি আমরা বিবেচনা করি লাস্টের ওয়ার্ডটি হচ্ছে যে অ্যাডজেক্টিভ, লাস্টের ওয়ার্ডটি যদি অ্যাডজেক্টিভ বিবেচনা করি তাহলে এখানে নো অ্যাডভার্ব, লঙ্গার এটা হচ্ছে যে অ্যাডভার্ব। ইকোনমিক ডিপ্লোমেসি এটা হচ্ছে একটা সাবজেক্ট, একাধিক ওয়ার্ড শব্দগুচ্ছ, এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। একাধিক ওয়ার্ড যখন সাবজেক্ট হয় সেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। কি বলা হচ্ছে? অর্থনৈতিক কূটনীতি ইজ নো লঙ্গার অপশনাল, এটা আর বেশি ঐচ্ছিক বিষয় আর নাই ফর বাংলাদেশ। মানে অর্থনৈতিক কূটনীতি যে বিষয়টা এটা বাংলাদেশের জন্য আর কোনো অপশনাল বিষয় না, এটা অনেক বেশি খুব হাইফারবুল, খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় হয়ে গিয়েছে। এখানে যে বলা হচ্ছে কলামটার মধ্যে যে এলডিসি উত্তোলনের জন্য আরও 3 বছর সরকার যে আইএমএফের কাছে, বিশ্বব্যাংকের কাছে আরও 3 বছর চেয়েছে। এই 3 বছরের ভিতরে সরকারকে অনেক কিছু বিষয় মোকাবেলা করতে হবে, অনেক বিষয়ে আগায় নিতে হবে। সে বিষয়কে কলামটা হচ্ছে হাইলাইট করা হয়েছে কলামটাতে। এখানে আরেকটা বিষয় আমরা যদি দেখি, এতটুকু পর্যন্ত এটা আমি বলেছি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু ফুলটা যদি বিবেচনা করি আমি বলতে পারি ফুলটা একটা নাউন ফ্রেজ, কারণ একটা বিষয়কে ইন্ডিকেশন করা হচ্ছে এবং সাবজেক্টের এটা হচ্ছে যে ইনফরমেশন। আবার এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট। দেখি ভিতরে কি আছে। প্রত্যেকটা সেন্টেন্স আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড গ্রামেটিক্যালি এবং ভোকাব ট্রান্সলেশন সহ খুব সুন্দর করে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ফর মোস্ট অফ ইটস হিস্টোরি, ইতিহাসের অনেক সময় ধরে, এই যে ইতিহাসের অনেক সময় ধরে অয়েন দ্বারা প্রশ্ন করা হচ্ছে এবং কমা আছে, তাহলে এটাকে বলতে পারি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাংলাদেশ হ্যাজ অ্যাপ্রোচড অক্সিলিয়ারি ভার্ব, টু হ্যাভ ভার্বের পরে সর্বদা মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। অ্যাপ্রোচ হচ্ছে দ্য ফিফি ফর্ম। তাহলে বাংলাদেশ হচ্ছে দ্য সাবজেক্ট। সাবজেক্টের আগে যদি কোনো একটি অংশ থাকে, ফ্রেজ থাকে, সেটা যদি কমা দিয়ে ফ্রেজ থেকে আলাদা করা হয় সেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাংলাদেশ অ্যাপ্রোচ লক্ষ্য অর্জন করেছে বা এমন একটা জায়গায় পৌঁছেছে, প্রেজেন্ট পারফেক্ট, দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে, থ্রু আ ফেয়ারলি ট্র্যাডিশনাল ল্যান্ডস পলিটিক্যাল টাইজ। কিসের মধ্যে দিয়ে অ্যাপ্রোচ করতে পেরেছে? বিশ্বের মধ্যে। ফেয়ারলি এক অসাধারণ ট্র্যাডিশনাল ঐতিহ্যগত ল্যান্ডস পলিটিক্যাল টাইজ, একটা ঐতিহ্যগত রাজনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে বাংলাদেশ অনেক দূরে আগাইছে, চলে গিয়েছে, অ্যাপ্রোচ করতে পেরেছে। এখানে যদি দেখি আমরা এই যে ল্যান্ডস টাইস, এটাকে পলিটিক্যাল টাইস, এটাকে রিলেশনটাকে ল্যান্ডসের সাথে তুলনা করা হচ্ছে। এই অংশটা হচ্ছে একটা ম্যাটাফোরিক্যাল মিনিং এবং ম্যাটাফোর অর্থ প্রকাশ করে, রূপক অর্থ প্রকাশ করে। পলিটিক্যাল টাইকে, রিলেশনশিপকে ল্যান্ডসের সাথে কম্পেয়ার করা হয়েছে। যে সম্পর্কটা ডেভেলপমেন্ট পার্টনারশিপ, এটা হচ্ছে একটা উন্নয়ন সম্পর্ক, অ্যান্ড মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসি, যেটা হচ্ছে একটা বহুমাত্রিক একটা কূটনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছে। যদি দেখি এখানে আমরা ফেয়ারলি ট্র্যাডিশনাল নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রত্যেকটা এরকম। এই যে ফুল, এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ, ডেভেলপমেন্ট পার্টনারশিপ নাউন ফ্রেজ, মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসি নাউন ফ্রেজ। তাহলে বলতে পারি আমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে একই গ্রামেটিক্যাল সমান্তরালে গিয়েছে, এটাকে বলতে পারি আমরা এটা হচ্ছে একটি প্যারালাল স্ট্রাকচার। একটা বিষয় লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে
অনেক কিছু ইনফরমেশনকে একসাথে গেঁথে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার। আমি অনেকগুলো ইনফরমেশনকে বাক্যের একই সমান্তরালে ফ্রেজের মাধ্যমে বা একই রকম ওয়ার্ডসের মাধ্যমে একই রকম ক্লসের মাধ্যমে আমি গেঁথে ফেলতে পারি। সেন্টেন্সটা যদি দেখি, একটা মাত্র আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি, একটা সাবজেক্ট। এই সেন্টেন্সটা হচ্ছে তো বাক্যের গঠন অনুসারে এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। একটা সেন্টেন্স কত বড় হবে এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে, কয়টা ক্লজ আছে। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, যখন একটি সাবজেক্ট থাকবে, একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র যদি ফাইনাইট ভার্ব থাকে, তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটি সিম্পল সেন্টেন্স। এই লক্ষ্যটা, দ্যাট অ্যাপ্রোচ, এই যে অর্জনটা, অ্যাপ্রোচ বলতে এখানে অর্জনকে বোঝানো হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে অ্যাপ্রোচ শব্দটা ভার্ব অর্থে ইউজ করা হয়েছে, অপরপক্ষে এখানে অ্যাপ্রোচ শব্দটা নাউন অর্থে ইউজ করা হয়েছে। কীভাবে বুঝেছি? হ্যাজ সার্ভড অ্যাজ ওয়েল, এটা আমাদেরকে অনেক বেশি সুবিধা দিয়েছে। এই যে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, আবার টু হ্যাভ ভার্ব, সার্ভ হচ্ছে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এটাই হচ্ছে যে দ্যাট অ্যাপ্রোচ হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্ট নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের আগেরটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা অবশ্য নাউন। তাহলে অ্যাপ্রোচ বোঝা যাচ্ছে এটা নাউন অর্থে কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা এমনভাবে আমাদেরকে সার্ভ করতেছে, ব্রিঙ্গিং ইন গুড উইল, আমাদেরকে অনেক বেশি সুনাম নিয়ে এসেছে, এইড সহায়তা নিয়ে এসেছে, অ্যান্ড স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ, কৌশলগত বন্ধুত্বের সম্পর্ক অ্যাট আ মোমেন্টস, এই মুহূর্তে, ওয়েন উই ব্যাডলি নিডেড দ্যাম, যেগুলো আমাদের অবশ্যই প্রয়োজন। সেন্টেন্সটাকে আমরা যদি গ্রামেটিক্যালি যদি বিশ্লেষণ করি, আমি যদি এটা একটু ইরেজ করে যদি দেখাই, এই যে সেন্টেন্সটা হচ্ছে যে এখান থেকে শুরু করে এখানে, এটার মেইন কনজাংশন হচ্ছে হোয়েন হচ্ছে এখানে কনজাংশন। আমরা জানি দ্যাট হচ্ছে অনেক সময় রিলেটিভ প্রোনাউন, সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়। যেহেতু এখানে সাবজেক্টের আগে আছে, সেহেতু দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থে ইউজ করা হয়েছে, এবং এটা হচ্ছে কোনো কনজাংশন না, এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা যেহেতু কনজাংশন, ওয়েন যেহেতু কনজাংশন, তাহলে বোঝা যাচ্ছে দ্যাট অ্যাপ্রোচ হ্যাজ সার্ভ অ্যাজ ওয়েল, এটা হচ্ছে ফুলটাই হচ্ছে একটা নাউন প্রিন্সিপাল ক্লজ, এবং ওয়েনের পরে যেটা আছে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের টাইম বোঝাচ্ছে বিধায় এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর একটা বিষয়, একটা ক্লজে বা একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব হয়, কিন্তু আমরা দেখতেছি এখানে আরও একটা ভার্ব আছে। একটা সিম্পল সেন্টেন্সে একটা ক্লজে যখন একাধিক ভার্ব থাকবে, সেকেন্ড ভার্বটা নন ফাইনাইট ভার্ব, এই জন্য ভার্ব প্লাস আইএনজি হবে এটা। এরপর যদি দেখি, বাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ চেঞ্জ, কিন্তু কখন, এই যে দেখো, আমরা যখন কানেক্টর ইউজ করব, একটা বাক্যের শুরুতে যখন কানেক্টর ইউজ করা হয়, ঠিক আগের ভার্বটাকে, এই যে আগের কথাটার সাথে পরবর্তী কথাটার সাথে একটা ব্যালেন্স করার জন্য কানেক্টর ইউজ করা হয়। বাট এখানে একটা হচ্ছে একটা অ্যাডভার্ব। বাট যখন দুইটা ক্লজের মাঝখানে বসে, তখন এটা একটা কোঅর্ডিনেটিং কন্ডিশন, দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। এখানে ফুল একটা বাক্যের আগে বসার অর্থই হচ্ছে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। কিন্তু কেন বসেছে? আগে যে কথাটা পজিটিভলি বলেছে, হয়তো রাইটার একটু নেগেটিভের দিকে হচ্ছে, তার কনসেপ্টটা একটা কন্ট্রাস্ট করতেছে, বিপরীত অর্থে প্রকাশ করা হচ্ছে, এই জন্য এখানে ভার্বটা ইউজ করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে কানেক্টরস হচ্ছে আমাদের রিডিং বলি, আমরা রাইটিং বলি, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে বাক্যগুলোকে অর্থের ব্যালেন্স করার জন্য, অর্থপূর্ণ করার জন্য কানেক্টরসের ব্যবহার অবশ্যই খুব ভালো করে জানতে হবে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ চেঞ্জ, পৃথিবী পরিবর্তন হয়েছে, অ্যান্ড সো হ্যাজ দ্য ডিপ্লোমেসি নিডস টু বি ডেলিভার, আমাদের ডিপ্লোমেসিও কিন্তু, কূটনৈতিক সম্পর্কও কিন্তু এভাবে অ্যাডভান্স হতে হবে। মানে রাইটার এটাই বলতে চাচ্ছে, আমাদের সুনাম নিয়েছে, সরকার যে পলিসিগুলো ঘোষণা করেছে, কৌশলগত ফ্রেন্ডশিপ হচ্ছে, শুধু এতটুকু হলেই হবে না। রাইটারের কথা হচ্ছে, রাইটার বলতে চাচ্ছে এতটুকু দিয়ে আমাদের কখনো কিন্তু সামনের দিকে আগানো সম্ভব না, আমাদের ডিপ্লোমেসি কিন্তু আরও বেশি, অনেক বেশি পাওয়ারফুল হতে হবে, আমাদের ডিপ্লোমেসি অনেক বেশি পরিবর্তনশীল হতে হবে, এভাবে বোঝানো হচ্ছে।
এখানে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল স্ট্রাকচার পাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে যে একটি মেইন ক্লজ, অ্যান্ড হচ্ছে যে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, সো হ্যাজ এটা আর একটা ক্লজ, এবং হোয়াট ডিপ্লোমেসি নিডস ডেলিভার এটা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে যে একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটাও হচ্ছে যে একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে যে একটি সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি ক্লজগুলো কীভাবে আইডেন্টিফাই করলাম যে কোনটা মেইন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? এই যে ক্লজ টোটালি ডিপেন্ড করে কনজাংশনের উপরই। কনজাংশন যদি আমি আইডেন্টিফাই করতে পারি ক্লজটা, তাহলে খুব ইজিলি আইডেন্টিফাই করা যাবে। কিভাবে? হোয়াট হচ্ছে যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ হয়। এন হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, তাই আগেরটাও প্রিন্সিপাল ক্লজ, পরেরটাও হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ। একটা বাক্যে যখন একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে তখন আমরা বলতে পারি বাক্যটি গঠন অনুসারে এটি হচ্ছে যে একটি কম্পাউন্ড সেন্টেন্স, এটা মাথায় রাখতে হবে। আবার যখন একটা প্রিন্সিপাল ক্লজ একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তখন হবে হচ্ছে আবার এটা হচ্ছে দ্য কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এন, এটা এটা কোন গ্রামারের স্ট্রাকচারের মধ্যে পড়ে? এই যে এই অংশটা আমাদের, এই অংশটা হচ্ছে যে খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল স্ট্রাকচার। সেটা হচ্ছে যেমন কথাটা এখানে দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ চেঞ্জ, এই কথাটাকে হচ্ছে রিপিট করা হচ্ছে, এটাকে বলা হয় একটা এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্ট, অর্থাৎ পৃথিবী পরিবর্তন হয়েছে সেটাকে জোর দিয়ে হচ্ছে যে সেম কথাটাকে রিপিট করার জন্য এখানে আরেকটা কথা বলা হলে সেটাকে বলা হয় এগ্রিমেন্ট। যখন এগ্রিমেন্ট সো এবং ট্রু থাকে তখন এটাকে বলা হয় অ্যান্ডের পরে, এটা হচ্ছে দ্য অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা কীভাবে জানব? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মধ্যে সো দিয়ে শুরু হলে এটা একটা স্ট্রাকচার, আবার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মধ্যে যখন ট্রু শেষে থাকবে সেটা একটা স্ট্রাকচার। যখন সোটা তখন প্রথমেই থাকবে অ্যান্ডের পরে, এই সোর পরে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, ঠিক এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব এনেছে। যখন ট্রুটা যখন দিয়ে যখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে তখন শুরুতে সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে দ্য অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে দ্য অক্সিলিয়ারি ভার্ব। তাহলে সো হলে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আগে আসবে, তারপরে সাবজেক্ট। ট্রু দিয়ে হলে সাবজেক্ট আগে আসবে, তারপরে হচ্ছে দ্য অক্সিলিয়ারি ভার্ব। এটাই হচ্ছে দ্য অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বিষয়টা কী।